Hello guys, welcome back on my channel. আর জম্মু অ্যান্ড কাশ্মীর ট্রিপের আজকে লাস্ট পার্ট নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে এসেছি। তো ফাইনালি আজকে কিন্তু আমি বলে দেবো যে টোটাল আমার কত খরচ হয়েছে এবং কত খরচা হতে পারে যদি তোমরাও কাশ্মীরে যাও। তো চলো এবার শুরু করা যাক। লাস্ট পার্টে তোমরা তো দেখেছিলে যে আমরা পেহেলগামে পৌঁছে গেছি, আর পেহেলগামে পৌঁছানোর পরে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম যে আমার রুমের ভিউটা কীরকম। তো আমরা ওখানে ফ্রেশন আপ হয়ে নিয়েছি, আর আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো পেহেলগামে সাইট সিন করা। যেহেতু আমাদের কাছে পেহেলগামে একটাই মাত্র দিন ছিল, অনেকের কাছে 2 দিন থাকে, তো সেক্ষেত্রে তাদের কাছে অপশানসও বেশি থাকে। আমি সেগুলো আস্তে আস্তে বলছি। তো আমাদের প্রথম দিনে যে পয়েন্টগুলো দেখানোর কথা ছিল সেটা হলো আরু ভ্যালি, বেতাব ভ্যালি আর চন্দনবাড়ি। আমি সবাইকে সাজেস্ট করব আরু ভ্যালিতে গিয়ে যেটা হয় যে তোমার যিনি ড্রাইভার থাকে বা অন্যান্যরা না সবসময় সাজেস্ট করে না তোমাকে যে তুমি ঘুরে দেখো, পুরোটা দেখো। আমাদেরকে মাত্র 30 মিনিটস টাইম দিয়েছিল, বাট আমরাও হয়তো 30 মিনিটসে চলে আসতাম, কিন্তু হঠাৎ করে তানভি বলছিল যে বাবা হর্স রাইড করবো, হর্সে উঠবো, হর্সে যাব। তো আমাদের মনে হলো যে ঠিক আছে, ওরও একটা এক্সপিরিয়েন্সের দরকার। তো আমরা 2 হর্স হায়ার করি এবং সেখানে আমরা একদম স্ট্রিক্টলি বলি যে কোনোভাবে যাতে ঘোড়াকে মারা বা লেজ ধরে টানা এই ধরনের কিছু যাতে না করা হয়, ভালোভাবে যায়। তো আমাদের একটা বাচ্চা ছেলেই আমাদেরকে পুরোটা গাইড করে ওপরে নিয়ে গেছিলো। আর ওপরটা এত সুন্দর, তোমরা তো দেখতে পেলে, দারুণ দারুণ। মানে ওই বেঞ্চটায় বসে যখন ভিউটা দেখছিলাম না, মনে হচ্ছিলো যে হ্যাঁ, জীবনটা সার্থক হয়ে গেছে। তো বাচ্চা ছেলেটা ভীষণই ভালো, ওর জাস্ট 18 ইয়ার্স। ও হর্সের সঙ্গে যেরকম সুন্দর করে ট্রিট করেছে, আমাদের সাথেও খুব ভালো করে ট্রিট করেছে। আর এই পাইন বনের মধ্যে দিয়ে যখন আমরা ভ্যালিটায় গেলাম, পাইন বনের নিচগুলোতে পুরো বরফ জমে আছে, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স করেছি। আর তারপরে হর্স রাইডিংয়ের এক্সপিরিয়েন্সটাও আমার লাইফে ফার্স্ট টাইম আমি হর্সে উঠেছিলাম। তো সেটাও অনবদ্য ছিল এবং এত সরু সরু রাস্তা দিয়ে কত কেয়ারফুলি ওরা আমাদেরকে যে জায়গায় নিয়ে গেল এবং আবার ডেস্টিনেশনে পৌঁছে দিল, এটা খুব ভালো লেগেছে। এইবারে আমি একটা কথা বলি, আমাদের ড্রাইভার আমাদেরকে টাইম দিয়েছিলেন 30 মিনিটস, কিন্তু আমাদের 1 আওয়ার লেগে গেছে। তো যারা আরু ভ্যালিতে যাবে, যদি ড্রাইভার এরকম কম টাইম দিতে চান, তোমরা কিন্তু বলবে যে না, আমরা আরেকটু বেশি সময় দেখতে চাই। কারণ ম্যাক্সিমাম লোকেরা যেটা হচ্ছে যে আরু ভ্যালির নিচটা দেখেই চলে আসে, নিচে কিন্তু সেরকমভাবে খুব একটা কিছু দেখার নেই। তুমি দাঁড়িয়ে দূরে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, তোমাকে দেখাবে ওই পাহাড়টা পাকিস্তানের বর্ডার, ব্যাস এতটুকুনি। কিন্তু তুমি যে হর্স রাইডিং করে ওপরে যাবে এবং ওপরে যে পার্ক আছে, মানে যে পার্কটা আমি দেখালাম, সেখানে এন্ট্রি আছে 20 রুপিস পার হেড। তো সেখানে গিয়ে যে তুমি একটা ব্রেথ টেকিং বিউটি তুমি দেখতে পারবে, সেটা কিন্তু একদম মিস করো না। আর আরু ভ্যালিতে এই ঘোড়াগুলোর জন্য আমাদেরকে চার্জ করেছিল 300 রুপিস করে। আচ্ছা, প্রথমে ওরা 1200 চাইছিল পার হেড, বাট আমি নেগোশিয়েট করে করে পার হেড 300, মানে দুজনের জন্য 600 দিয়েছিলাম। আর বাচ্চা ছেলেটা এত ভালো ছিল যে ওকে আমি নিজের থেকে আরও কিছু এক্সট্রা টাকা দিয়েছিলাম, সেটা তোমাদের চয়েস। দেন আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল চন্দনবাড়ি। চন্দনবাড়িটাও অসম্ভব সুন্দর জায়গা, এবং এখানে দেখার যেটা যে চারিদিকে বরফ, এবং বরফের মধ্যে দিয়ে হচ্ছে নদী বয়ে যাচ্ছে, যে নদীর নাম হলো লিডার নদী। আর লিডার নদীকেই কেন্দ্র করে পেহেলগাম বা পেহেলগাঁও, যেটাই যে বলে না কেন, সেটা তৈরি হয়েছে। তো ভীষণ সুন্দর। কিন্তু ওখানে গিয়ে যেটা প্রবলেম হয়েছিল যে আমার খুব ব্রিদিং প্রবলেম হচ্ছিল, আর তানভীরও খুব খিদে পেয়ে গেছিলো। তো আমি আর যাইনি ওখানে। সৌম্য গিয়ে ছোটো 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 যা ভিডিও করে এনেছে, অতটা অবধি আমার কাছে আছে। আর এরপরে আমাদের সেই দিনের জন্য লাস্ট ডেস্টিনেশন ছিল বেতাব ভ্যালি। এবারেও আমি একটা কথা বলি, বেতাব ভ্যালিটা ওপর থেকে আমি দেখে নিয়েছিলাম, সেরকমভাবে মানে ঘুরে দেখার মতো কিছু নেই। হ্যাঁ, যদি তোমরা ফটোশ্যুট করতে চাও, রিলস ভিডিও বানাতে চাও, তো ডেফিনেটলি তোমরা যেতে পারো। কিন্তু আমার আর ভেতরে ঢুকতে ইচ্ছে করছিল না। যদি ভেতরে কেউ ঢুকতে চাও, তাহলে 100 রুপিস টিকিট পার হেড। আমি বাইরেই দাঁড়িয়েছিলাম, কারণ আমি বাইরে থেকে নদীটাকে বেশি সুন্দরভাবে এনজয় করেছি।
নদীর জল ধরা, ওখানে গিয়ে ফটো তোলা। আর আমরা ওখান থেকে একটা ড্রাইড ম্যাঙ্গো কিনেছিলাম, ড্রাই ফ্রুটসের মতোই ওরা বিক্রি করছিল, সেটা খেতে দারুণ দারুণ। এবং এটার দাম বোধহয় 100 গ্রামসের দাম 100 রুপিস এরকম কিছু একটা ছিল। তো বেতাব ভ্যালিটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আমি ভেতরে ঢুকিনি, আমার বাইরে থেকে এই জিনিসটাকে অনেক বেশি ভালো লেগেছে। আর বেতাব ভ্যালি তার কারণ হলো এটা, এই জায়গাটায় বেতাব সিনেমার শুটিং হয়েছে। তো আজকে পেহেলগামে আমাদের ফার্স্ট ডে, আর আমরা লাগেজ রেখে আমরা ঘুরতে চলে গেছিলাম আরু ভ্যালিজ, বেতাব ভ্যালিজ, আর একটা নাম আমি ভুলে গেছি, চুপ কর। তো আমরা ঘুরতে চলে গেছিলাম, আর এখন এসে আমি আর তানভি একটু রেস্ট নিচ্ছি। তো হঠাৎ করে আমার মনে হলো যে আমি আমার বেডের পাশের যে আমার বেডের পাশে যে জানলাটা আছে ওটা আমি একটু দেখাই। তো এখানে আমি জানলাটা সরিয়েছি আর আমি তারপরে দেখাচ্ছি। আচ্ছা, তোমার ঘুরে কেমন লেগেছে? ভালো লেগেছে। আর হর্স রাইডিং করে ভালো লেগেছে। হর্স রাইডিং কেমন করে করছিল? হর্সগুলো কেমন করে যাচ্ছে? আর কেমন আওয়াজ করে? একটা কিসি দিয়ে দাও মাম্মাকে। I love you, Tanvi. Hello, mommy. I love you, mommy. I love you, mommy. শুধু যে ভিউটা সুন্দর সেটা নয়, আরেকটাও বলবো যে তার সঙ্গে সঙ্গে এখানে ব্ল্যাঙ্কেট হিটারও আছে। আমি দেখো একদম হাই করে রেখেছি কারণ প্রচণ্ড ঠান্ডা এখানে, আর তাই জন্য এটা হলো আমি হাইতে দিয়ে রেখেছি। আর খুব আরাম লাগছে। তানভি, ব্ল্যাঙ্কেটে শুয়ে আরাম লাগছে? ব্ল্যাঙ্কেটটা গরম হচ্ছে? শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। বিকেলের দিকে একটু হাঁটতে বেরিয়েছিলাম, তো তিতিরের মাও ছিলেন আমার সঙ্গে। আমরা একটু চারিদিক ঘুরে নিলাম, তবে আমাদেরকে বলা হচ্ছিল বেশি রাত অবধি থাকতে না, নাকি বন থেকে ভাল্লুক সিংহ নেমে আসে। আমি জানি না কতটা ট্রু, বাট হ্যাঁ এটা আমাদেরকে বলা হয়েছিল। দেন আমরা সেদিনকে রোগান জোশও ট্রাই করেছিলাম। তো এরকম 6 পিস মাটনের দাম নিয়েছিল 600 রুপিস। টেস্টটা অ্যাভারেজ ছিল, বাট ইটস ওয়াজ ভেরি অয়েলি। স্পাইসি বলবো না কারণ আমরা তো স্পাইস খাই, ঝালও আমাদের লাগেনি, বাট ইট ওয়াজ টু মাচ অয়েলি। অ্যান্ড তারপরে এখন টাইম যে গুড বাই বলে দিতে হবে, বিকজ ইটস নেক্সট ডে মর্নিং। আর পেহেলগাঁও ছেড়ে না সত্যি আমার যেতে ইচ্ছা করছিল না। কাশ্মীরের সব থেকে বেস্ট আমার লেগেছে পেহেলগাঁও আর সোনমার্গ। তো আমি তোমাদেরকে বলি, পেহেলগাঁওতে যদি তোমরা নেক্সট ডে স্টে করতে পারো, মানে তোমাদের কাছে দুটো অপশন থাকে, দুটো দিনের অপশন থাকে, তো সেক্ষেত্রে তোমরা নেক্সট ডে বাইসন ভ্যালি এবং পাটনি টপ এই দুটো জায়গা কভার করার চেষ্টা করবে। আর আমরা যে সাইট সিন করতে গেছিলাম সেই গাড়ির উনি আমাদের চার্জ করেছিলেন 2800। তো আমরা ওরকম 7 জন ছিলাম, আর পার হেড আমাদের 400 রুপিস করে পড়েছিল। তো এটা ছিল আমাদের পেহেলগাঁওয়ের ট্যুরের প্ল্যান। আর যখন কাশ্মীর থেকে ছেড়ে চলে যাচ্ছিলাম সত্যি আমার খুব খারাপ লাগছিল। দেখো লেখা আছে প্লিজ ভিজিট অ্যাগেন। জানি না কখনো নেক্সট টাইম যেতে পারবো কিনা, বাট এই মেমোরিটা আমার কাছে খুবই খুবই প্রেশিয়াস। কারণ ফার্স্ট টাইম আমি আমার হাজব্যান্ড আমার বেবিকে নিয়ে কোথাও গেছি। তো এই যে একটা দীর্ঘ সময় ধরে ফ্যামিলি টাইম, এটা সত্যি পাওয়াটা খুব রেয়ার, অ্যান্ড যখনই পাওয়া যায় সেগুলো খুব প্রেশিয়াস। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল পাঞ্জাব অ্যান্ড অমৃতসর। তো আমরা জম্মুতে পৌঁছানোর পরে আমাদের ওখান থেকে ট্রেন ছিল, এবং ট্রেনে আমরা যখন পাঞ্জাবে পৌঁছালাম ইট ওয়াজ অলমোস্ট 2:30 অ্যাট নাইট। তো এটা আমাদের রুম। চলো একটা ছোট্ট করে ট্যুর দেখিয়ে দিই। তো এন্টারের পরে এরকম ওয়াশরুম আছে, আর তারপরেই ঢুকলে এখানে আমরা লাগেজ রেখেছি। দেখলাম এখানে একটা এক্সট্রা বেড পড়েছিল, কেন সেটা জানি না। আর বেড বলতে গদি আর কি। আর তারপরে টিভি আছে, এখানে একটা ড্রেসিং এরিয়া আছে, বসার জন্য চেয়ারও আছে, আর এই কুইন সাইজের বেড আছে, একটা ছোট কাবার্ড আছে, আর তার সঙ্গে একটা মিনি ফ্রিজ ছিল। তো আমাদের হোটেলটা না একদমই স্টেশনের কাছে ছিল, তাই জন্য তোমরা ওই স্টেশনের
যে ব্যানারটা সেটাও দেখতে পারবে যে ওয়েলকাম টু পাঞ্জাব রেলওয়ে স্টেশন। তো এই আর কি, অমৃতসর রেলওয়ে স্টেশন, সরি। তো নেক্সট ডে আমরা 2:30-তে রিচ করেছি, বাট 10:30-র মধ্যে আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে আজকের আমাদের যে জায়গাগুলো ঘুরতে যাওয়ার কথা সেগুলো হলো পাঞ্জাবের সাইট সিন, মানে অমৃতসরের সাইট সিন। তো সেখানে কী কী পড়ে সেখানে আমাদের বলে দেওয়া হয়েছিল জালিয়ানাবাগ, দেন নেক্সট আমাদের পয়েন্ট ছিল অমৃতসরের ফেমাস গোল্ডেন টেম্পল, অ্যান্ড লাস্ট হলো বাঘা বর্ডার। তো ফার্স্টেই আমরা চলে গেছিলাম জালিয়ানাবাগে। অ্যান্ড যাওয়ার সময় যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা পুরোটাই একটা মার্কেট এরিয়া ছিল। তো পাঞ্জাবে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমার তো খুব ভালো লেগেছে। খুব সুন্দর সুন্দর দুপাট্টা পাওয়া যায়। আমি ভাবলাম যে এত কিছু কিনে কেন দুপাট্টাটা কিনলাম না, আমি এসে খুব রিগ্রেট করছিলাম। তো ভীষণ সুন্দর সুন্দর, ওরা 200 করেই দাম চাইবে, এবং তুমি 1000 বার্গেনিং করে নিলেও ওরা কিন্তু তার থেকে দাম একটুও কমাবে না। ওই 200-এই সুন্দর সুন্দর দুপাট্টাগুলো দেবে, অ্যান্ড 200-এ ইট ওয়ার্থ। দেন ওখানে আরও অনেক কিছু পাবে, জুতি পাবে, ফুলকারি সালোয়ার স্যুট পাবে। তো আমি যা যা কাশ্মীর ট্রিপ থেকে শপ করেছি বা শপিং করেছি সেগুলোর শর্টসে আমি দেখিয়ে দেবো, আর কোনো ভিডিও আমি কাশ্মীরের ওপরে বানাবো না। তো জালিয়ানাবাগে ঢুকলাম যখন, ফার্স্টে কেমন একটা মনটা খারাপ হয়ে গেল, মানে যখনই এটা ফিল করলাম যে এখানে এই মাঠেই হাজার হাজার লোককে মেরে ফেলেছে, চারিদিক থেকে সমস্ত পালানোর রাস্তা বন্ধ করে অ্যাটাক করেছে। দ্যাট ওয়াজ ভেরি হার্ট ব্রেকিং অ্যান্ড হার্ট রেঞ্চিং। বাট যেটা আমার অদ্ভুত লেগেছে, আমি তো যা এক্সপিরিয়েন্স করেছি, কিন্তু যেটা অদ্ভুত লেগেছে যে মানুষ এই সব জায়গাগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছিল। মানে সত্যি কি আমরা আমাদের হিউম্যানিটি বা আমাদের মানসিকতা আমরা হারিয়ে ফেলেছি, বা আমাদের মেন্টাল স্টেবিলিটি নেই? যেখানে বুলেট মার্কস আছে, যেখানে দেখতে পাচ্ছি 10টা লোক মারা গেছে, তাদেরকে গুলি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে তার সামনে সেলফি তোলা, আমি অ্যাকচুয়ালি বোধহয় ওই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারিনি। আর সত্যি কথা বলতে আমার ভিডিও করতেও একটু ইচ্ছা করছিল না, বাট আমি ভাবছিলাম যেহেতু আমি ব্লগ করি, কিছু একটা মেমোরি মানে এখান থেকে নিয়ে যাই, কিছু একটা আইডিয়া যাতে করে আমি দিতে পারি যে এখানে এই জিনিসগুলো হয়। যেরকম এখন এখানে দেখো স্ক্রিনে দেখানো হচ্ছে যে একটা অ্যানিমেশন করে যে ঠিক কীরকমভাবে অ্যাটাক করা হয়েছিল। আমার কাছে এটা খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্স, এবং আমার মনে হয় শুধু আমার কাছে কেন, পুরো ইন্ডিয়ার কাছে এটা খুব পেইনফুল একটা এক্সপিরিয়েন্স যে ব্রিটিশরা এত টর্চার করেছে, এবং এরকমভাবে টর্চার করেছে মানুষকে হেল্পলেস বানিয়ে দিয়েছে। কেউ কেউ এখানে একটা কুয়ো আছে, যেখানে কুয়োতে জাম্প করেছে, একটু আগে বুলেট মার্কে জায়গাটা দেখতে পারলে। সো সেখানে দাঁড়িয়ে সেলফি তোলাটা আই ডিডন্ট অ্যাপ্রিসিয়েট। অ্যান্ড আমি জানি না তোমাদেরও কি মনে হয়, তোমাদের ডিসিশনটা আমাকে কিন্তু কমেন্ট সেকশানে বলবে যে তোমাদের কীরকম ফিল হয়। তো তারপরে আমাদের সাথে যে কাকু সেদিনকে গেছিলেন, তো সেই কাকুই আমাদেরকে বলছিলেন যে চলো চলো লাস্সি খাই। তো কাকু আমাদেরকে লাস্সি খাইয়েছিলেন। আর ওখানের এই দেখো আমি কি খাবো, তানভি লাস্সিটা পুরো খেয়ে নিচ্ছে। আর এই ফ্রুট লাস্সি, এই ড্রাই ফ্রুট লাস্সির দাম নিয়েছিল 80 রুপিস। ভালো ছিল টেস্ট, বাট আমি বলবো যে আমাদের গড়িয়াহাটেও একজন কাকু লাস্সি বিক্রি করেন, ওটা বোধহয় একটু বেশি ভালো খেতে। আমি বোধহয় কলকাতা নিয়ে একটু বেশি অবসেস। যাই হয় আমার মনে হয় যে কলকাতায় তো ভালো পাবো, বা কলকাতায় তো বেশি ভালোই হয়, হতেই পারে একটা আমার নিজের জায়গা নিয়ে একটা অবসেশন থাকে। বাট আমার মনে হলো যে কলকাতায় এরকম লাস্সি পাওয়া যায়, এটা এমন কিছু ব্যাপার নয়। তো যাই হোক, এবার আমাদের ঢোকার পাল্লা হলো গোল্ডেন টেম্পলে। আর যেটা সবাই জানে, প্রথমে হাত ধুয়ে নিতে হয়, তারপরে একটা জল থাকে যেখানে পা ধুয়ে তারপরে তোমাকে এন্টার করতে হয়। আমরা যেদিনকে গোল্ডেন টেম্পলে গেছিলাম, ও মাই গড, এত লোক ছিল মানে যে এই যে ঢোকার রাস্তাটা দেখছো পুরো ব্লক, আমরা মানে এত জনের পেছনে দাঁড়িয়েছিলাম। ইট ওয়াজ অলমোস্ট মোর দ্যান 25,000 পিপল। তো অতক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে পসিবল ছিল না, আমি তাই আর ভেতরে ঢুকতে পারিনি, কারণ তানভিকে রাখা পসিবল না অতক্ষণ। অ্যান্ড সেকেন্ড, এতদিন ট্যুর করে শি ওয়াজ ড্যাম টায়ার্ড। তো আমরা বেরিয়ে আসি, আর ওখানে লোকাল ফুড কিছু ট্রাই করেছিলাম, যেরকম এই ভাড়া। আর তারপরে দেখো এইখানে যা খাবার দেখছো এগুলো কিন্তু সব হাফ প্লেট পনির বাটার, হাফ প্লেট ডাল মাখানি, হাফ প্লেট রাইস, গোবি পরাঠা একটা, আর একটা ছিল অনিয়ন পরাঠা। তো এই টোটাল প্রাইস হয়েছিল আমাদের
276 মাত্র বিল হয়েছে, আর 3 জনে খেয়েও আমাদের এক্সেস হয়ে গেছে। রেস্টুরেন্টটার নাম আমি অবশ্যই মেনশন করে দেবো, তোমরা যদি যাও অবশ্যই কিন্তু এখান থেকে ট্রাই করো। আর তারপরে আমরা চলে গেছিলাম ওয়াঘা বর্ডারে। গেলে গোল্ডেন টেম্পলে গেলে সেখান থেকে তোমরা ওয়াঘা বর্ডারের জন্য অটো বুক করতে পারবে। আর ওখান থেকে এক একজনের জন্য তোমার অটো চার্জ করবে 400 করে, 200 যাওয়ার জন্য, 200 আসার জন্য। ওয়াঘা বর্ডারে পৌঁছে তোমাদেরকে তোমার জিনিসগুলো লকার রুমে রাখতে হবে, যার চার্জ নেবে 50 রুপিস। এবং তারপরে তোমাকে শুধুমাত্র খাবার জল এইসব নিয়ে তোমাকে ওয়াঘা বর্ডারে এন্ট্রি দেবে। এবং আমরা যে 400 রুপিস বললাম পার হেড অটো ভাড়া পড়েছে, সেটা কিন্তু আমরা শেয়ারিংয়ে গেছিলাম বলে। তুমি যদি পুরো অটো বুক করে যেতে চাও সেটা কিন্তু অনেক বেশি কস্টলি হয়ে যাবে। তো এবার বলি, পুরো এই ট্রিপটার জন্য আমাদের যে ট্যুর এজেন্ট ছিলেন উনি আমাদের চার্জ করেছিলেন 24,000, যেটা ইনক্লুডিং আমাদের ট্রেন ভাড়া 4,000 ছিল। আর তাছাড়া আমাদের এদিক ওদিক যা যা খরচা হয়েছে সেগুলো নিয়ে পার হেড আমাদের খরচা পড়েছিল 4-5 হাজার আরও এক্সট্রা। তো আমরা বলতে পারি 30,000 আমাদের পার হেড খরচা পড়েছে উইদাউট শপিং। এবারে তোমরা যদি বৈষ্ণব দেবীতে ঘোড়া, ডুলি কিংবা হেলিকপ্টারে যাও, কিংবা গুলমার্গ দেখার সময় তোমরা গন্ডোলা বা রোপওয়ে বুক করো, সেক্ষেত্রে কিন্তু আরও এক্সট্রা চার্জ। তো ধরে রাখো মোটামুটি এক একজনের 40,000 পড়বে। আর শপিংটা তো নিজেদের ওপর ডিপেন্ড করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর যদি খুব ভালো লাগে তাহলে বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার সাথে শেয়ার করে দিও। বাই বাই।